আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ মুস্তাকিম, আমি সহকারী শিক্ষক পদার্থবিজ্ঞান, আমিনুল রহমান গার্লস হাই স্কুল। আজকে আমরা পদার্থবিজ্ঞানের চতুর্থ অধ্যায় কাজ ক্ষমতা শক্তি এই সম্পর্কে স্কুল প্রদত্ত সাজেশনের সৃজনশীল প্রশ্নগুলো সমাধান করবে। এর আগে আমরা এই চতুর্থ অধ্যায়ে একটা প্রাথমিক ধারণা দিয়েছিলাম। সেই ধারণা থেকে প্রাপ্ত জ্ঞানের আলোকে আজকে আমরা এই সাজেশনের সৃজনশীল প্রশ্নগুলোর সমাধান করব। তো চলো আমরা সৃজনশীল প্রশ্নগুলো সমাধান করি। প্রথমে 1 নম্বর প্রশ্নটা আমরা দেখি সৃজনশীল চতুর্থ অধ্যায়ে। এরকম ছিল যে একটা ইঞ্জিন প্রতি মিনিটে 2000 লিটার পানি 18 মিটার উঁচু একটা দালানের ছাদে তুলতে সক্ষম, যার কর্মদক্ষতা 70%। আচ্ছা, কর্মদক্ষতা কাকে বলে? 1 নম্বর ক নম্বর প্রশ্নটা, কর্মদক্ষতা কাকে বলে? কর্মদক্ষতা বলতে কোনো ব্যক্তি, বস্তু বা যন্ত্রের প্রাপ্ত ক্ষমতা এবং প্রদত্ত ক্ষমতার অনুপাতকে বোঝায়। সুতরাং কর্মদক্ষতা একটা যন্ত্রের দুইটা মূলত প্রাপ্ত ক্ষমতা এবং প্রদত্ত ক্ষমতার যেহেতু অনুপাত, সেহেতু কর্মদক্ষতার এখানে কোনো একক নেই। এরপরে খ নম্বর প্রশ্ন হয়েছে এরকমের যে গতিশক্তি কখনো ঋণাত্মক হতে পারে না, কেন ব্যাখ্যা করো? আমরা দেখি গতিশক্তি কেন ঋণাত্মক হতে পারে না। গত ক্লাসে কিন্তু আমরা এভাবে লিখছিলাম যে গতিশক্তির একটা ইকুয়েশন আমরা বের করছিলাম। দেখি আজকে সেই ইকুয়েশনটা খ নম্বরটা দেখি কিভাবে গতিশক্তি ঋণাত্মক হতে পারে, একটু আমরা বের করে দেখি। খ নম্বর প্রশ্নটা আমরা দেখব। গতিশক্তির ইকুয়েশনটা ছিল এরকম, ই কে সমান সমান হাফ এম ভি স্কয়ার। এখানে ভি এর মানটা যদি প্লাস আসে অথবা মাইনাস আসে, তাহলে ভি এর মানটা আছে 2 মিটার পার সেকেন্ড। তা দেখি গতিশক্তির মানটা কি রকম আসে। আর এম এর মানটা আমরা দিয়ে দেই এখানে, এম সমান সমান 3 পেজে দিলাম। তাহলে গতিশক্তিটা এখন কিরকম আসে? হাফ ইন্টু এম এর মান 3 ইন্টু 2 তারপরে স্কয়ার। করলে হয় 2 3 গুণে 6, গতিশক্তি 6 জুল। এটা আমরা পাইলাম এখানে। এবার প্রশ্ন এখানে আমরা দেখলাম যখন বেগের মানটা যখন প্লাস, তখন গতিশক্তি আসছে প্লাস 6 জুল। এবার দেখি বেগের মানটা যখন মাইনাস আসবে, তখন দেখি গতিশক্তির পরিমাণটা কি আসে। বেগের মানটা যখন মাইনাস আসবে, তখন দেখি গতিশক্তির পরিমাণটা কি আসে, সমান হাফ ইন্টু 3 ইন্টু মাইনাস 2 তারপরে স্কয়ার, হাফ ইন্টু 3 ইন্টু মাইনাস 2 স্কয়ার করলে হয় 2 গুণ 4 প্লাস 4 6 এত জুল। অর্থাৎ বেগের মানটা মাইনাস বা প্লাস যাই আসুক না কেন, গতিশক্তিটা কিন্তু ঠিকই প্লাস আসতেছে। অর্থাৎ রাইট কথাটা যে গতিশক্তি কখনো ঋণাত্মক হতে পারে না। এরপরে আমরা দেখব 1 এর গ নম্বরটা। 1 এর গ এর প্রশ্নটা এরকম আছে, ইঞ্জিনের জন্য লব্য কার্যকর ক্ষমতা নির্ণয় করো। এখানে লব্য কার্যকর ক্ষমতা বলতে বোঝাচ্ছে আমরা হিসাব করে যে ক্ষমতাটা বের করব ইঞ্জিনের, সেই ক্ষমতাটা দেখি ইঞ্জিনের লব্য কার্যকর ক্ষমতা কত। এখানে কি কি আইটেমগুলো কি কি দেওয়া আছে একটু আগে লিখে নিই আমরা। একটা ইঞ্জিন প্রতি মিনিটে 200 লিটার পানি, তার মানে ইঞ্জিনটা প্রত্যেক মিনিটে অর্থাৎ সময় কতটুকু, প্রতি মিনিট মানে 1 মিনিট, 1 মিনিটে সে কতটুকু পানি তুলতে পারে, 200 লিটার, দ্যাট মিনস 2000 কেজি। তাহলে আমরা একটু লিখি আইটেমগুলো দেওয়া আছে। ভর সমান সমান 200 লিটার, দ্যাট মিনস 2000 লিটার 2000 কেজি। আর দেওয়া আছে সময়, দেওয়া আছে প্রতি মিনিট, দ্যাট মিনস 1 মিনিট সমান t সমান সমান 1 মিনিট ইনটু 60 সেকেন্ড। এবং উচ্চতা দেওয়া আছে 18 মিটার, এস সমান 18 মিটার। হ্যাঁ, এবার আমরা করি কর্মদক্ষতা। ইঞ্জিনের কর্মদক্ষতা লব্য কার্যকর ক্ষমতা নির্ণয় করে। এবার আমরা ইঞ্জিনের লব্য কার্যকর ক্ষমতা নির্ণয় করব। আমরা কার্যকর ক্ষমতাটা নির্ণয় করে নেব। এবার আমরা জানি কার্যকর ক্ষমতাটাকে বলা হয় পাওয়ার অফ আউটপুট। তাহলে পাওয়ার অফ আউটপুট সমান সমান কি রাখবে, পি আউটপুট সমান সমান
কাজ বাই সময় পাওয়ার অফ আউটপুট সমান কাজ। আমরা গতবার আলোচনা করছিলাম কাজ সমান সমান W ইকুয়াল টু mgh। এবার আমরা W সমান সমান mgh এর মানটা লিখি, mgh মানে কত কি। এবার আমরা মানটা বসাই দেব। m এর মান দেওয়া আছে 2000 কেজি ইনটু g এর মান আমরা মুখস্থ জানি 9.8 ইনটু হাইট উচ্চতা দেওয়া আছে 18 মিটার টু t এর মান দেওয়া আছে 1 মিনিট, দ্যাট মিন্স 60 সেকেন্ড। আমরা একটু হিসাব করি। ভাগ 60 5880 এত। তার মানে এই ইঞ্জিনের লব্ধ কার্যকর ক্ষমতা 5880 ওয়াট। কিন্তু এখানে প্রশ্ন ছিল এরকমের যে ইঞ্জিনের লব্ধ কার্যকর ক্ষমতা, কখনো কখনো যদি ইঞ্জিনের শুধুমাত্র ক্ষমতা বের করতে দেওয়া হয় সেক্ষেত্রে কিন্তু আমরা ইঞ্জিনের ক্ষমতাটা বের করতে পারবো। কিন্তু এখানে প্রশ্নটা দেওয়া আছে যে যার কর্মদক্ষতা দেওয়া আছে 70%। কর্মদক্ষতা বলতে সংজ্ঞাটা আগেই বলছি যে কোনো যন্ত্র, বস্তু বা ব্যক্তির প্রাপ্ত ক্ষমতা এবং প্রদত্ত ক্ষমতার অনুপাতকে কর্মদক্ষতা বলে। তার মানে এই ইঞ্জিনের কর্মদক্ষতা দেওয়া আছে 70%। দেখি আমরা 70% কি দেওয়া আছে এখানে। কর্মদক্ষতা সমান কি আউটপুট, পাওয়ার অফ আউটপুট বাই পাওয়ার অফ ইনপুট। এখানে দেওয়া আছে এর মান দেওয়া আছে, এর মান বের করি আগে। n সমান 70%, দ্যাট মিন্স 70 বাই 100 0.7 বাই এখানে পাওয়ার অফ আউটপুট আমরা বের করে নিয়েছি 5880। সমান আগের বার 5880 বের করে নিয়েছি। 5880 বাই পাওয়ার অফ ইনপুট। পাওয়ার অফ ইনপুট সমান 0.7। হিসাব করি। $8,400। তার মানে এই যন্ত্রের ইনপুট 8,400 এবং আউটপুট পেলাম আমরা 5,880। এই ক্ষেত্রে এই যন্ত্রের কর্মদক্ষতা 70%। কিন্তু এরপরে নম্বর প্রশ্ন বলা হয়েছে যদি ইঞ্জিনের কর্মদক্ষতা এরকম হয়, কীরকম, যদি ইঞ্জিনের কর্মদক্ষতা 60% হয় সেই ক্ষেত্রে পানি একই উচ্চতা তুলতে কত সময় বেশি লাগবে। আগের বার সময় লাগছিল 1 মিনিট, এবার কতটা সময় বেশি লাগবে দেখি আমরা। যখন ইঞ্জিনের কর্মদক্ষতা যখন 60% হয় এই ক্ষেত্রে এই ইঞ্জিন দ্বারা আমাদের আউটপুটটা কী পরিমাণ আসে এটা আগে আমরা বের করে নিই। তাহলে আমরা লিখি পরেরটা। কর্মদক্ষতা দেওয়া আছে 60%, দ্যাট মিন্স 6%। এই ক্ষেত্রে দেখি এই ইঞ্জিন দ্বারা কি পরিমাণ আমরা আউটপুট পাই। আগের মতো আমরা লিখি যে কর্মদক্ষতা সমান অফ আউটপুট ইনপুট। এবার 60% এর ক্ষেত্রে কি আসে দেখি, 0.6। equal to 0.6 into
0.6 into এবার এই যন্ত্র দ্বারা আউটপুট হইল 5040 5040 কিন্তু বলা হয়েছে যখন কর্মদক্ষতা যখন 60%, এই ক্ষেত্রে সময় আগের থেকে কি পরিমাণ বেশি লাগবে। এবার আমরা সময়টা বের করে নেবো, অর্থাৎ আউটপুটটা আমরা পাইলাম 5040। এবার দেখবো এই 5040 আউটপুট পাওয়ার জন্য তাকে কতটা বেশি সময় খরচ করতেছে আগে থেকে। দেখি আমরা আগের মতো নির্ণয় করি, কোনো যন্ত্রের প্রাপ্ত ক্ষমতা সমান কাজ বাই সময়। দ্যাট মিনস পাওয়ার অফ আউটপুট সমান W বাই টি। এক্ষেত্রে আমরা নির্ণয় করবো টি সমান পাওয়ার অফ আউটপুট বাই W, টি সমান কাজ, W সমান mGs, আর পাওয়ার অফ আউটপুটটা আমরা ওখানে পেয়েছি কত 5040 গুণ 200। হ্যাঁ 5040 পাওয়ার অফ আউটপুটটা লিখি আমরা বসিয়ে দিই। এদের মানটা দেওয়া শুরু করছি এখানে। মান 9.8, এস এর মান 18। এর মান 2000 into 9.8 into 18 5040। তার মানে এই যন্ত্র যখন কর্মদক্ষতা 60%, তখন তার সময় লাগে সমপরিমাণ পানি তুলতে সময় লাগে 70 সেকেন্ড। কিন্তু আগেরবার যখন কর্মদক্ষতা 70% ছিল তখন তার সময় লাগতো 1 মিনিট। তার মানে এবার তো সময় বেশি লাগবে। এখন বলা হয়েছে যে পানি একই উচ্চতায় তুলতে কত বেশি সময় লাগবে, যেটা বেশি সময় লাগে। সময় বেশি লাগে এরপরে সাজেশন অনুযায়ী 2 নম্বর প্রশ্ন ছিল এরকমের যে একটা 3 তলা বাড়ির ছাদে একটা পানির ট্যাঙ্ক রাখা আছে যাতে 1000 লিটার পানি ধরে এবং এটি ভূমি হতে 10 মিটার উঁচুতে অবস্থিত। 0.5 কিলোওয়াট ক্ষমতার একটা পাম্প দ্বারা ট্যাঙ্কটি 10 মিনিটে পূর্ণ করা যায়। ক নম্বর প্রশ্ন এরকমের বিভব শক্তি কাকে বলে? বিভব শক্তি সংগ্রহে সেরকমের কোনো বস্তু যখন তার স্বাভাবিক অবস্থান অথবা উৎস পরিবর্তন করে অন্য কোনো অবস্থায় আসে, তখন বস্তুটা কাজ করার যে সামর্থ্য লাভ করে তাকে বলা হয় তার বিভব শক্তি। এগুলো মেন বই থেকে অথবা সহজ যে গাইড আছে জুপিটার বা পাঞ্জিরি, অন্য যে কোনো গাইড থেকে পড়লেও হবে, নিজেরা করে নিও। পরেরটা আমরা দেখবো গতিশক্তি যে বেগের বর্গের সমানুপাতিক সেটা দেখাইতে হবে। আমরা গতিশক্তির একটা ইকুয়েশন গত ক্লাসে করছিলাম, সেই ইকুয়েশনটা একটু দেখি আমরা এখন। নম্বরে গতিশক্তির ইকুয়েশনটা ছিল এরকমের, ইকে সমান হাফ mv²।
গতিশক্তি বেগের বর্গের সমানুপাতি এটা দেখাইতে বলছে। তো আমরা দেখি গতিশক্তি কীভাবে বেগের বর্গের সমানুপাতি হয়। আমি শুধুমাত্র এখানে ক্যালকুলেশন করে একটু বের করে দেখাই দেবো এরকম, যে আমরা জানি যেহেতু শক্তি এক ধরনের কাজ, সেজন্য আমরা লিখবো যে ই কে সমান সমান কাজ, তার মানে ডব্লিউ। আবার ডব্লিউ যেহেতু মনে করেন বল ইন্টু সরণ, বলের মান কত এফ ইন্টু সরণ এস। আবার বলকে আমরা লিখতে পারি এম এ এস, তার মানে ই কে সমান সমান এম এ এস। এবার আমরা গতির দ্বিতীয় অধ্যায়ে একটা সূত্র শিখছিলাম, এরকম মনে হয় সূত্র একটু দেখি। ভি স্কয়ার সমান ইউ স্কয়ার প্লাস 2as। বস্তু যদি আদি অবস্থান যদি স্থির অবস্থান থেকে পড়া শুরু করে পতনশীল হয়, সেক্ষেত্রে ভি স্কয়ার সমান ই এর মান হয় 0, তার এটা লেখার দরকার নেই। তাহলে আমরা লিখব ভি স্কয়ার সমান as। এখান থেকে আমরা as এর মানটা একটু বের করে নিই। as এর মানটা হলো ভি স্কয়ার বাই 2। এখন এখানে আমরা মানটা বসিয়ে দিই, m ইনটু s এর মান ভি স্কয়ার বাই 2 সমান হাফ m ভি স্কয়ার, আমরা এটা পাইলাম। তা দেখলাম বস্তুর গতিশক্তি হাফ এম ভি স্কয়ার প্রমাণ হয়ে গেল। এখন এখানে কিন্তু প্রশ্নটা এরকমের যে গতিশক্তি বেগের বর্গের সমানুপাতি, যেটা আমরা এখন বের করবো। দেখি পাইলাম ই কে সমান হাফ এম ভি স্কয়ার। এখানে হাফ একটা ধ্রুব সংখ্যা এবং এম বস্তুর ভর যদি নির্দিষ্ট হয়, সেক্ষেত্রে এই দুইটা হাফ এবং এম এই ধ্রুবগুলোর পরিবর্তে আমরা লিখতে পারি, এভাবে লিখতে পারি সমানুপাতি ভি স্কয়ার। অর্থাৎ ধ্রুব সংখ্যা এবং বস্তুর ভর যদি নির্দিষ্ট হয়, সেই ধ্রুব সংখ্যা এবং বস্তুর ভরের পরিবর্তে আমরা লিখতে পারি সমানুপাতি। আবার সেম পেন আমরা যখন আবার এই সমানুপাতিক চিহ্ন যখন তুলে দেব, তখন আবার বিপরীত করে আমরা এভাবে লিখতে পারবো হাফ এম ভি স্কয়ার। তার মানে এই হাফ এম এর পরিবর্তে আমরা লিখতে পারি সমানুপাতি ভি স্কয়ার। অতএব আমরা দেখলাম যে গতিশক্তি বেগের বর্গের সমানুপাতি। দ্যাট মিন্স প্রমাণ হয়ে গেল। দুইয়ের গ নাম্বার প্রশ্ন এরকম, পাম্পটির কৃত কাজ নির্ণয় করে। 2-এর গ নাম্বার পাম্পটির কৃত কাজ নির্ণয় করে। এবার আমরা পাম্পটির কৃত কাজের পরিমাণ নির্ণয় করবো। কি কি আইটেম করে দেওয়া আছে একটু বের করে আমরা। তিনতলা বাড়ির সাথে একটা ট্যাঙ্ক রাখা আছে, যাতে 1000 লিটার পানি থাকে। তার মানে বস্তুর ভর দেওয়া আছে 1000 লিটার। শুধুমাত্র সংক্ষেপে বস্তুর ভর দেওয়া আছে 1000 লিটার, মানে 1000 কেজি। এটি ভূমি হতে 10 মিটার উচ্চতায় অবস্থিত, তার মানে হাইট h সমান 10 মিটার। .5 কিলোওয়াট ক্ষমতার একটা পাম্প দ্বারা ট্যাঙ্কটি 10 মিনিট পূর্ণ করে। তার মানে সময় দেওয়া আছে 10 মিনিট সমান 10 ইন্টু 60 পাম্পটির কৃত কাজের পরিমাণ আমরা জানি কৃত কাজ সমান mgs এবং দেওয়া আছে 1000 কেজি। জি এর মান 9.8 ইনটু 10। হাজার জুল। পাম্পটি দ্বারা কৃত কাজ 98,000 জুল। এবার বয়ের পর আমরা করবো ঘন নম্বর। দেখি পাম্পটির কর্মদক্ষতা নির্ণয় করো।
এখানে দেওয়া আছে পাম্পটির ক্ষমতা দেওয়া আছে 0.5 কিলোওয়াট। তার মানে এটা দেওয়া আছে পাম্পটি পাওয়ার অফ ইনপুট, দেওয়া আছে পাওয়ার অফ ইনপুট সমান দেওয়া আছে 0.5 কিলোওয়াট। 0.5 কিলোওয়াট, 0.5 কিলোওয়াট থেকে এটাকে আমরা ওয়াটে নিয়ে নেব। তাহলে 0.5 ইনটু 1000, এই তাপটা দ্বারা আমরা কি পরিমাণ আউটপুট পাই সেটা আমরা বের করব। এটা আমরা লিখব এখন পাওয়ার অফ আউটপুট। আউটপুট সমান কাজ বাই সমান W বাই T। W আমরা আগের প্রশ্নে বের করে নিয়েছি 98,000। T আমরা বের করে নিয়েছি 10 মিনিট, দ্যাট মিন্স 600। তাহলে এই যন্ত্রটা দ্বারা আউটপুট পাচ্ছি আমরা 163.33 মেগাওয়াট, আর ইনপুট ছিল 500 ওয়াট। এবার আমরা নির্ণয় করব কর্মদক্ষতা। কর্মদক্ষতা M সমান আউটপুট পাওয়ার অফ ইনপুট ইনটু 100%। 163.33 বাই 500 ইনটু 100%। বত্রিশ দশমিক 6। তার মানে এই পাম্পটির কর্মদক্ষতা 32.66, এটাই আছে। এরপর 3 নম্বর প্রশ্ন, ক্ষমতা বলতে কি বোঝানো হয়েছে। ক্ষমতা একটা চিত্র দেওয়া আছে, এখানে আমরা একটা চিত্রটা আগে একটু এঁকে নিই, তারপরে ক্ষমতা কাকে বলে। এখন একটা চিত্র দেওয়া আছে, বাকি ক্ষমতা কাকে বলে। ক নম্বর প্রশ্ন, কোন যন্ত্রের কাজ করার হারকে বলা হয় ক্ষমতা। ক্ষমতা কাকে বলে, কোন যন্ত্রের কাজ করার হারকে বলে ক্ষমতা। ক নম্বর প্রশ্ন, কোন বস্তুর বিভব শক্তি 60 জুল বলতে কি বোঝানো আছে। এরপরে আগের সংজ্ঞাটা আমি বলেছিলাম এরকম, কোনো ব্যক্তি বস্তু বা যন্ত্রের স্বাভাবিক অবস্থান পরিবর্তন করে যদি সে অন্য কোনো অবস্থানে আসে, তাহলে বস্তুটি বা যন্ত্রটি কাজ করার যে সামর্থ্য লাভ করে তাকে বলে। 3 খ নম্বর প্রশ্ন ছিল এরকমের কোনো বস্তুর বিভব শক্তি 60 জুল বলতে কি বোঝায়। আমরা কিন্তু এর আগের প্রশ্নে এরকম করছি যে বিভব শক্তি বলতে কি বোঝায়। সেখানে আমি বলেছিলাম এরকমের যে কোনো বস্তু যদি তার স্বাভাবিক অবস্থান অথবা উচ্চ পরিবর্তন করে অন্য কোনো অবস্থানে আসতে যে পরিমাণ কাজ করার সামর্থ্য অর্জন করে তাকে বলা হয় তার বিভব শক্তি। এক্ষেত্রে বস্তুটা যদি তার স্বাভাবিক অবস্থান পরিবর্তন করে নতুন যে অবস্থানে আসলো, সেক্ষেত্রে যদি তার কাজ করতে মিলে 60 জুল
সরি তার স্বাভাবিক পরিবর্তিত অবস্থানে আসতে যদি তার 60 জুল কাজ সম্পাদন করতে হয়, তাহলে এই বস্তুর ভিতরে যে পরিমাণ শক্তি সঞ্চিত থাকবে তাকে বলা হবে তার 60 জুল বিভব শক্তি। এবারে আমরা দেখো গণনাটা এরকমের, কত উচ্চতায় বস্তুটি গতিশক্তি বিভব শক্তির অর্ধেক হবে। চিত্র হবে এরকমের, একটা বস্তু সি অবস্থার ভূমিতে আছে, এখানে সি অবস্থানে আছে, তারপরে মাঝ বরাবর হয়তো বি অবস্থান, এখানে তার এ অবস্থান। বস্তুর ভর দেওয়া আছে m = 2 কেজি, ভর m = 2 কেজি। বলা হয়েছে কত উচ্চতায় বস্তুটার গতিশক্তি বিভব শক্তির অর্ধেক হবে। আমরা বস্তুটার গতিশক্তি নির্ণয় করি, আমরা জানি গতিশক্তি সমান ½ mv², এবং আমরা লিখি গতিশক্তি এবং বিভব শক্তি এটি সমান mgh। আমরা মনে করি বস্তুটা এই উচ্চতায় এই জায়গায় গতিশক্তি হবে বিভব শক্তির অর্ধেক। সেক্ষেত্রে শর্তমত হবে এভাবে, শর্তমতে গতিশক্তি বিভব শক্তির অর্ধেক, অর্থাৎ গতিশক্তি ইকে সমান বিভব শক্তি ইকে। কিন্তু শর্তটা ছিল গতিশক্তি হবে বিভব শক্তির অর্ধেক, তার মানে এই। এবার ইকে সমান ½ mv², আমরা লিখি ½ mv² ½ mgh। উভয় পক্ষ থেকে হাফ হাফ বাদলে থাকে, এখানে থাকে mv², থাকে mgh। এবার আমরা v² নির্ণয় করব। বস্তু যখন উপর থেকে নিচের দিকে পড়ে সেই ক্ষেত্রে দেখি বস্তুর বেগটা কি পরিমাণ হয়, এটা নির্ণয় করব। v² সমান u² প্লাস 2gh। কিন্তু এই ক্ষেত্রে g এর পরিবর্তে হবে আদি অবস্থান স্থির অবস্থানে ছিল, সেজন্য u² টা 0, অর্থাৎ e এর মানটা আমরা লিখব না, তাহলে এখানে লিখব 2g, আর h এর মানটা ওখানে আমি লিখে দেখাইছি 60 - h। h এর মান হবে 60 - h। এবার দেখা যাবে কাটা থাকে 2 × অর্থাৎ ভূমি থেকে 40 মিটার উচ্চতায় বস্তুর গতিশক্তি বিভব শক্তির অর্ধেক হবে।
এর পরের প্রশ্নটা এরকমের, এবিসি বিন্দুতে কি শক্তি সংরক্ষণশীলতা বজায় থাকবে, যেটা আমরা দেখি চিত্রটা একটু আমরা রেখে বাকি ছিল আছে মোট উচ্চতা যদি 60 মিটার, এখানে সি বিন্দু, এখানে বি বিন্দু, এখানে এ বিন্দু, এখানে বস্তুর ভর দেওয়া আছে 2 কেজি। মোট উচ্চতা যদি 60 মিটার হয়, এ থেকে বি উচ্চতা যদি 40 মিটার থাকে, বাকি থাকে আর 20 মিটার। এবার আমরা দেখো তিনটা অবস্থানে শক্তি সংরক্ষণশীলতা মেনে চলে কিনা, এ অবস্থান, বি অবস্থান, সি অবস্থান। তাহলে আমরা লিখবো এ বিন্দুতে বস্তুর বিয়োগ শক্তি, এটাকে নির্ণয় করি। শক্তি ইপি সমান mgs, এর মান দেওয়া আছে 2, জি এর মান 9.8, এইচ এর মান পুরোটা 60, এত জুল। হিসাব করি, এ বিন্দু অর্থাৎ এই বিন্দু বস্তুর বিভব শক্তি 1176 জুল। কিন্তু এ বিন্দু বস্তুর গতিশক্তি কত সেটা আগে আমরা দেখবো। বস্তুর গতিশক্তি যেহেতু এ বিন্দু বস্তুটা স্থির অবস্থায় আছে, অর্থাৎ এ বিন্দু বস্তুর কোনো গতিশক্তি নেই। তারপর আমরা বিন্দু দেখি ই কে, বস্তু এখানে স্থির অবস্থা আছে, তো ভি এর মান 0 ইন্টু এর মান 2 ইন্টু 0 স্কয়ার সমান 0। তো এ বিন্দু বস্তুর গতিশক্তি 0 জুল। তাহলে এ বিন্দু বস্তুর মোট শক্তি এবার এ বিন্দু বস্তুর মোট শক্তি ই সমান সমান বিভব শক্তি প্লাস গতিশক্তি। বিভব শক্তি ছিল 1176 প্লাস গতিশক্তি 0 সমান 1176 জুল। আমরা পাইলাম এ বিন্দু বস্তুর মোট শক্তি 1176 জুল। এবার আমরা দেখব বিভিন্ন বস্তুর কি পরিমাণ শক্তি আছে। বিভিন্ন বস্তুর বিভব শক্তি সমান mgx। এই ক্ষেত্রে h সমান সমান 20 মিটার। এর মান আগের মতো 2 ইন্টু 0
9.8 into 20 into 9.8 into 200 গ্রাম কেজি এবার দেখো আমরা বিভিন্ন বস্তুর গতিশক্তি সমান কে সমান এক্ষেত্রে আমরা ডিএসকেটা নির্ণয় করে নেব আমরা জানি ডিএসকার প্লাস 2GH আদি অবস্থান অর্থাৎ এই অবস্থান স্থির ছিল সেজন্য বস্তু আদিতে Q0 এটা আমার লেখার দরকার নেই তাই আমরা লিখব ডিএসকার সমান 2GH সমান যে পথটা সে অতিক্রম করে আসলে এখান থেকে পর্যন্ত 40 মিটার মাত্রা বসাই দিই তার মানে বস্তুর বিভীত গতিশক্তি 784 এবার দেখো বিভীত বস্তুর মোট শক্তি আমরা পেয়েছিলাম 392 প্লাস 784 সমস্যা দেখি মোট কত হয় 784 প্লাস 392 সমান 1176 আমরা দেখলাম এগুলিতে বস্তুর মোট শক্তি 1176 জুল বিভীত বস্তুর মোট শক্তি 1176 এবার দেখবো আমরা সিবিএতে বস্তুর মোট শক্তি দেখব সিবিএতে বস্তু শক্তি E সমান mgx mgx এর মান সিলিন্ডার যেহেতু বস্তু একদম আদি অবশ্যই চলে আসে যেহেতু উচ্চতা 0 এবং 0 দিয়ে আমরা গুণ করব 0 দিয়ে গুণ দিলে হয় 0 অর্থাৎ সিলিন্ডার বস্তুর বিভব শক্তিটা 0 জুল এবার আমরা দেখব সিলিন্ডার বস্তুর গতিশক্তি সমান হাফ এম ডিএস সমান হাফ এম নাম 2 ইনটু ভি নাম আমরা নির্ণয় করে নেব যেহেতু আদির অবস্থান ছিল এর মান 0 তো শুধুমাত্র আমরা লিখব 2 ইনটু 9.8 এই অবস্থাতে সি অবস্থা পর্যন্ত বস্তুর দূরত্ব 60 মিটার 60 মিটার
তোমরা শুধু আমরা মানটা বসাই দেবো, এখানে একটা সিলেক্ট করে তো ছিদ্রিত বস্তুর গতিশক্তি 1176 জুল। তাহলে ছিদ্রিত বস্তুর মোট শক্তি E সমান E2 প্লাস E2 ছিল 0, গতিশক্তি 1176 জুল, প্রিয় শিক্ষার্থীরা আমরা এখন দেখলাম এ বিন্দু, বি বিন্দু এবং সি বিন্দু প্রত্যেকটা বিন্দুতে বস্তুর মোট শক্তি 1176 জুল। অর্থাৎ আমরা বলতে পারি যে এ বিন্দু, বি বিন্দু এবং সি বিন্দুতে শক্তি সংরক্ষণশীলতার সূত্র মেনে চলে। ওকে, পরবর্তী ক্লাসে আমরা পঞ্চম অধ্যায় বস্তুর উপর চাপের প্রভাব এটা শিখব। এর সম্পর্কে প্রাথমিক ধারণা নেওয়ার জন্য তোমরা সবাই বাসায় মূল বইটা কমপক্ষে 2বার রিডিং করবে। আর যে যেখানে আসো ভালো থাকো, সুস্থ থাকো, নিজে ভালো থাকবা, সবাইকে ভালো রাখার চেষ্টা করবা। আর আমাদের স্কুল বেসড যে ইউটিউব চ্যানেলটা আমিনুর রহমান গার্লস হাই স্কুল এবং নিউ হলিসের পাবলিক স্কুল, এই স্কুলের সাথে যোগাযোগ করতে পারো যে কোনো প্রয়োজনে। যদি থিওরিটিক্যাল, ম্যাথমেটিক্যাল অথবা এমসিকিউ যে কোনো ধরনের প্রশ্নের সমস্যা থাকে স্কুল কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করতে পারো। বাই।